ফাতেমাপুর যাওয়ার রাস্তার মাঝে একটা পুরনো অ্যাসিড ফ্যাক্টরি ছিল। সঞ্জয় বাবু আজ ওই ফ্যাক্টরিটাকে কিনতে যাচ্ছিলেন। সঞ্জয় বাবু গাড়িতে পেছনে বসেছিলেন আর ওনার ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। স্যার, আমার মনে হয় এই ফ্যাক্টরিটা যদি আপনি না কেনেন তাহলে ভালো হতো। আমি ওই ফ্যাক্টরির ব্যাপারে নানা ধরনের গুজব শুনেছি। কিসের গুজব? লোকে বলে ওই ফ্যাক্টরিতে কোনো এক মেয়ের আত্মা বাস করে। আরও অনেকেই এই ফ্যাক্টরিকে কেনার চেষ্টা করেছিল, কিন্তু মারা গেছে সকলে। আমি এসব ভূত প্রেতের কাহিনীতে বিশ্বাস করি না। আমি ওটা কিনেই ছাড়ব। সঞ্জয় বাবু খুব সস্তায় ফ্যাক্টরির মালিকের কাছ থেকে অ্যাসিড ফ্যাক্টরিটা কিনে নিলেন আর তারপর ফ্যাক্টরিটা ঘুরে দেখতে যান। তুমি আমার সাথে ভেতরে যাবে না? না স্যার, আসলে আমাকে না একটু বাথরুমে যেতে হবে। আপনি ফ্যাক্টরিটা ঘুরে আসুন, ততক্ষণ আমি ফ্রেশ হয়ে আসছি। সঞ্জয় বাবু ফ্যাক্টরির ভেতরে যান আর ড্রাইভার বাইরে দাঁড়িয়েই রইল। 1 ঘন্টা কেটে গেল, কিন্তু সঞ্জয় বাবু ফ্যাক্টরির বাইরে এলেন না। তখনই ড্রাইভার ফ্যাক্টরির ভেতর থেকে কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। হে ঈশ্বর, ভেতরে যে কি হচ্ছে! 3 ঘন্টা কেটে যাওয়ার পরেও যখন সঞ্জয় বাবু বাইরে বেরিয়ে এলেন না, তখন ড্রাইভার পুলিশকে ফোন করে দেয়। পুলিশ ফ্যাক্টরির ভেতরে যায়। তখন তারা সঞ্জয় বাবুর লাশ ওখানে পড়ে থাকতে দেখতে পায়। মনে হচ্ছে খুব নির্দয়ভাবে এনাকে কেউ খুন করেছে। সঞ্জয় বাবুর ডেড বডি ওনার বাড়ি পৌঁছে দেওয়া হয়। এটা কে করলো? আমি তাকে ছাড়বো না। কত ভালো মানুষ ছিলেন ইনি। পরের দিন সঞ্জয় বাবুর স্ত্রী নীলিমা ফ্যাক্টরিটার পাশের গ্রামে গিয়ে পৌঁছয়। এই গ্রামে কেউ এই অ্যাসিড ফ্যাক্টরির ব্যাপারে জানে বলবেন? বুড়িমা, উনি গ্রামের সবথেকে বয়স্ক মহিলা। উনি আপনাকে ফ্যাক্টরির ব্যাপারে বলতে পারবেন। নীলিমা বুড়ি মায়ের কাছে পৌঁছলো। 40 বছর আগেকার কথা। ওটা অ্যাসিড ফ্যাক্টরি তো শুধু নামেই ছিল। ওটার ভেতরে সব রকম কালোবাজারি কাজ হতো। মদ তৈরি হতো, জুয়া খেলা হতো। জুয়ারিগুলো ওখানে গিয়ে মিলিত হতো। একদিন রূপবতী নামের এক নববিবাহিতা ওখান দিয়ে যাচ্ছিল। এক জুয়ারির কুদৃষ্টি রূপবতীর ওপর পড়ে গেল। জুয়ারি রূপবতীর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো আর ওকে টেনে ফ্যাক্টরির মধ্যে নিয়ে চলে গেল। রূপবতী নিজের নখ দিয়ে ওই জুয়ারির মুখে দাগ করে দিল আর তারপর সব গুন্ডাগুলো মিলে রূপবতীকে খুন করে ফেললো। যখন রূপবতীর স্বামী ওখানে পৌঁছলো, তখন ফ্যাক্টরির গুন্ডাগুলো ওর স্বামীকেও মেরে ফেললো। তখন থেকে রূপবতীর আত্মা ওই ফ্যাক্টরিতে ঘুরে বেড়াচ্ছে। রূপবতীর আত্মা এক এক করে ওই সব গুন্ডাগুলোকে মেরে ফেললো। আর এখন যে কোনো লোক ফ্যাক্টরির মধ্যে গেলেই ওই আত্মা তাকে মেরে ফেলে। আমি তো লোক নই, একজন মহিলা। আমি ফ্যাক্টরির ভেতরে যাব আর ফ্যাক্টরির শুদ্ধিকরণ করাবো। মা, তুই কাল চলে যাস। আজ রাতে আমার বাড়িতেই থেকে যা। নীলিমা রাতে বুড়ি মায়ের বাড়িতে ঘুমিয়ে পড়ল। রাত 2টোর সময় হঠাৎ নীলিমার ঘুম ভেঙে গেল। বুড়িমা নীলিমার গলা টিপে ধরে। ফ্যাক্টরির শুদ্ধিকরণ করাবি? বাঁচাও, কেউ বাঁচাও! তখনই কিছু গ্রামের লোকেরা ওখানে চলে আসে। গ্রামের লোকেরা দেখে যে বুড়ি মা অজ্ঞান হয়ে পড়ে আছে। মনে হয় এই আত্মাটা বুড়ি মায়ের মধ্যে ঢুকে পড়েছে। পরের দিন নীলিমা একজন পুরোহিত আর কয়েকজন পুলিশের সাথে ফ্যাক্টরির ভেতরে যায় আর যজ্ঞ করায়। তখনই রূপবতীর আত্মা ওখানে প্রকট হয়। ওরা আমায় আর আমার স্বামীকে মেরে ফেলেছিল। আমি অন্তঃসত্ত্বা ছিলাম, আমি কাউকে ছাড়বো না। তোমার সাথে যা কিছু হয়েছিল সে খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু তুমি নির্দোষ মানুষদেরকে মারাটা বন্ধ করো। আত্মাটা নীলিমার মধ্যে ঢুকে পড়ে আর পুরোহিতের গলা টিপতে শুরু করে। পুলিশরা যেন তেন প্রকারে নীলিমাকে ধরে রাখে। পুরোহিত মশাই নিজের মন্ত্র পড়া চালু রাখেন আর সব মন্ত্র পড়ে যজ্ঞ সম্পন্ন করেন।
তখনই নীলিমা ঠিক হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ পুরোহিত মশাই, এখন এই ফ্যাক্টরি শুদ্ধ হয়ে গেছে। নীলিমা পুরো ফ্যাক্টরিটাকে ভেঙে ওখানে একটা সঞ্জয় বাবুর নামে বড় মেয়েদের স্কুল তৈরি করেন। খটিমাপুর গ্রামে মীরা তার স্বামী রোহনের সাথে থাকত। একদিন অনেক রাত হয়ে গেছে, কিন্তু রোহন বাড়ি ফেরেনি। মীরা বারবার রোহনের ফোনে চেষ্টা করছিল, কিন্তু ফোন লাগছিল না। বিচলিত হয়ে মীরা তার প্রতিবেশী শান্তির কাছে যায়। শান্তিদি, আমার স্বামী এখনো ফেরেনি, ফোনেও পাচ্ছি না। রোহন কি মনোহর হাসপাতালের রাস্তা দিয়ে ফেরে? হ্যাঁ, কেন? তাড়াতাড়ি চলো, আমি গাড়ি বার করছি। কিন্তু কি হয়েছে? হাসপাতালের রাস্তাতে রাতে একটা প্রেতাত্মা ঘুরে বেড়ায়। শুনেছি প্রেতাত্মা লোকেদের হৃৎপিণ্ড বার করে নেয়। শান্তি আর মীরা গাড়ি করে মনোহর হাসপাতালের দিকে রওনা দেয়। এদিকে হাসপাতালের রাস্তাতে রোহনের গাড়ি খারাপ হয়। এই রাস্তাটা খুব নির্জন, হেল্প চাওয়ার মতন কেউ নেই, ফোনের ব্যাটারিতেও চার্জ শেষ হয়ে গেছে। তখনই প্রেতাত্মা রোহনের সামনে আসে। তোর গাড়ি আমি খারাপ করেছি, আর এখন তোর হৃৎপিণ্ডটা বার করে নেব। রোহন ভয়তে অজ্ঞান হয়ে যায়। প্রেতাত্মা রোহনের বুকে হাত দিয়ে হৃৎপিণ্ডটা বার করতেই যাচ্ছিল, ঠিক সেই সময় শান্তি আর মীরা গাড়ি করে সেখানে পৌঁছে যায়। শান্তি প্রেতাত্মার উপর গঙ্গা জল ছিটিয়ে দেয়। আজকে যাচ্ছি, সুযোগ পেলে আবার আসব। এই কথাটা বলে প্রেতাত্মা চলে যায়। মীরা রোহনের মুখে জল ছেটায়, রোহনের জ্ঞান ফেরে। তিনজন বাড়ি ফিরে আসে। দিদি, আত্মাটা লোকেদের হৃৎপিণ্ড বার করে নেয় কেন? 8 বছর আগের কথা। মনোহর হাসপাতালের রাস্তাতে একটা নব দম্পতির অ্যাক্সিডেন্ট হয়। বউটা কোনোভাবে তার বরকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। বরটা বেঁচে ছিল, কিন্তু ডাক্তাররা ছিল ডিসঅনেস্ট। সে তার বরকে মৃত ঘোষণা করে আর তার হৃৎপিণ্ডটা বার করে চোরাচালানকারীদের বেচে দেয়। বউ হাসপাতাল কর্তৃপক্ষের এগেনস্টে কেস করে, কিন্তু কেসে হেরে যায়। নিজের স্বামীকে হারানোর শোক আর ন্যায় না পাওয়ার যন্ত্রণায় সে আত্মহত্যা করে। তারপর থেকে তার আত্মা ওই হাসপাতালের রাস্তায় ঘুরে বেড়ায়। সে ওই হাসপাতালের 2 জন ডক্টরকেও মেরে ফেলেছে। 3 জন আরও বাকি আছে। ওই 3 জন নিজেদের ঘরকে তান্ত্রিক দিয়ে সুরক্ষিত করে দিয়েছে। যে ওই রাস্তায় ফেরে, আত্মা তার হৃৎপিণ্ড বার করে নেয়। ঠিক আছে, শোনো, অনেক রাত হয়ে গেল, আমি শুতে যাচ্ছি। শান্তি শুতে চলে যায়। মীরা আর রোহনও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মীরা হঠাৎ উঠে পড়ে আর অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। রোহন ঘাবড়ে উঠে বসে। মীরা, মীরা, এ তুমি কি করছো? কি হয়েছে তোমার? মীরা টেবিলের ওপর রাখা ছুরিটি তুলে নেয় আর রোহনের ওপর আক্রমণ করে। তখন তুই আমার থেকে বেঁচে গিয়েছিলিস, কিন্তু এখন আর বাঁচবি না। রোহন দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে যায় আর মীরাকে ঘরে আটকে দেয়। মীরা ঘরের মধ্যে অদ্ভুতভাবে চিৎকার করতে থাকে। রোহন শান্তির ঘরের দরজা ধাক্কায়। শান্তি দরজা খোলে। শান্তিদি, শান্তিদি, জানি না মীরার হঠাৎ কি হয়েছে। ও আমার উপর কেমন যেন অ্যাটাক করেছে। মনে হচ্ছে হাসপাতালের রাস্তার ওই প্রেতাত্মা ওর শরীরে ঢুকেছে। আমি এক্ষুনি তান্ত্রিককে ফোন করছি। শান্তি ফোন করে তান্ত্রিককে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর তান্ত্রিক আসে আর দরজা খোলে। তুই এদেরকে কেন বিরক্ত করছিস? চুপ কর বুড়ো, তোকে আমি কিচ্ছু বলবো না। যদি না বলিস, আমি হনুমান চাল্লিশা পড়ে তোকে ভস্ম করে দেব। আমি কল্পনা। ওই ডাক্তারগুলো আমার স্বামীকে আমার থেকে চিনিয়ে নিয়েছে। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম।
ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কষ্ট উপলব্ধি করতে পারছি। তুমি আমাকে একটা ছোট্ট সুযোগ দাও, আমি ওই বাকি ডাক্তারদের শাস্তি দেব। আমাকে ভরসা করো, আমি একজন উকিল। আমি আজ পর্যন্ত ন্যায় পাইনি, আর পাবও না। আমাকে আমাকে একটা ছোট্ট সুযোগ দাও, আর তুমি আমার স্ত্রীকে প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু তুমি যদি ওই ডাক্তারদের শাস্তি দিতে না পারো তবে আমি কিন্তু আবার ফিরে আসব। এই বলে আত্মা মীরার শরীরকে মুক্ত করে দেয়। রোহন হাসপাতালে ডক্টরদের এগেনস্টে কেস লড়ে আর সেই 3 জন ডাক্তারকে ফাঁসির শাস্তি দেওয়ায়। তারপর আত্মা সারা জীবনের মতো অদৃশ্য হয়ে যায়।